নির্বাচনী পরীক্ষা, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা যেটা ছিল, প্রাক নির্বাচনী পরীক্ষা সিলেবাস তো তোমরা জানো যে এর আগে তোমাদের ফার্স্ট সিটি হয়েছে, সেকেন্ড সিটিও হয়েছে। তো তোমাদের সাথে আমার একটা ক্লাস আছে আর মুগদি স্যারের একটা ক্লাস আছে, রাইট? জি স্যার। হ্যাঁ, তো মুগদি স্যারের সাথে ক্লাস কি হয়েছে এ পর্যন্ত? একটাও? স্যার একটা হয়েছে। একটা হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি ইস্তিয়াক, আদিব ইস্তিয়াক। জি স্যার। ভালো আছো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, এখন উনি ওই স্যার পড়িয়েছেন তোমাদের কত চ্যাপ্টার? চ্যাপ্টার 15। হ্যাঁ, ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে তোমাদের শুরু করব। এরপরে তোমাদের সাথে নিয়মিত যোগাযোগ থাকবে। তো প্রথম অধ্যায়টা তোমাদের অনেক আগেই পড়া হয়েছে, এই জন্যই আমি আজকে জাস্ট রিভাইজ, তোমাদের তো এখনকার পুনরালোচনা আর কি বিষয়গুলো। তো ঠিক আছে, আমরা তাহলে পড়ালেখায় আমরা চলে যাই, আমাদের অধ্যায় পাঠে চলে যাই। আর তোমাদের সাথে যেটা হবে, আমি প্রত্যেক অধ্যায় শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেব, তোমাদের ইয়েতে যুক্ত করে দেব, গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা ওখান থেকে নিয়ে কাজ করবে। আচ্ছা স্যার, উপকার হবে আর কি। আর ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখন। তাহলে প্রথম অধ্যায়টা আমরা শুরু করলাম। প্রথম অধ্যায়টা যেটা হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 খ্রিস্টাব্দ থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রথম অধ্যায়টা আমাদের হচ্ছে এটা। তো প্রথম অধ্যায়ের আমাদের তাহলে এর যে শিরোনামের মধ্যেই কিন্তু আমরা কি পড়ব সেটা কিন্তু এখানে বলা হয়েছে, শিরোনামের মধ্যেই, তাই নয় কি? দেখো, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালের 14 আগস্ট। জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। পাকিস্তানের ছিল দুটি অংশ। পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হওয়ায় এ অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসাবে পরিচিতি লাভ করে। শুরু থেকেই পাকিস্তানের শাসনভার পশ্চিম পাকিস্তানের ধনী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ ও আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য ভাষা আন্দোলন শুরু হয়। এর মাধ্যমে পূর্ব বাংলার বাংলাভাষী বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়। মাতৃভাষা রক্ষার চেতনা থেকে পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম ও গণঅভ্যুত্থান গড়ে তোলে। ঐতিহাসিক 6 দফার ভিত্তিতে 1970 সালের সাধারণ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ভোট প্রদানের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। এই জাতীয় ঐক্যই বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গঠনে জনগণকে অনুপ্রাণিত করে। এরই ধারাবাহিকতায় 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে অর্জিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো আমরা জাস্ট এই পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এই চ্যাপ্টারটা শুরুর আগে তোমাদেরকে একটা ধারণা দিলাম যে আমরা কি পড়তে যাচ্ছি। এরপরে আমরা বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন বা ভাষা আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এখন ভাষা আন্দোলনের পটভূমি তোমাদের কাছে আমি তুলে ধরব।
পাকিস্তান সৃষ্টির আগেই এই রাষ্ট্রের ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালিদের নেতা শেরে বাংলা একে ফজলুল হক এর বিরোধিতা করেন। অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের জন্মের 10 বছর আগেই, অর্থাৎ 10 বছর আগেই 1937 সালে মুসলিম লীগের তৎকালীন সভাপতি মিস্টার জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন। অর্থাৎ ওনাদের মানসিকতার মধ্যেই কিন্তু বাংলা ভাষা তথা বাংলা সংস্কৃতিকে ইগনোর করার মানসিকতা প্রথম থেকেই ছিল। 1947 সালের এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায়, তখনই বিতর্কটি পুনরায় শুরু হয়। 1947 সালের 17 মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাবের বিরুদ্ধে বাংলা ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 2 সেপ্টেম্বর 1947 সালে তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। 6 থেকে 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। তাহলে এই মুহূর্তে তোমাদের সাথে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম প্রস্তাব করেন কে? যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম প্রায় নিশ্চিত, সে সময়ে ডক্টর খলিকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এই প্রস্তাব করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার জন্য। এটা মনে রাখবে কিন্তু 6 থেকে 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। 1947 সালের ডিসেম্বর মাসে, তখন কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে, 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলার তীব্র প্রতিবাদ শুরু হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে, লেখালেখি শুরু হয়। ডিসেম্বর মাসে এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল, সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তান সরকার 144 ধারা জারি সহ সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। 1948 সালের 25 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসাবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হলে 26 ও 29 ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ সংগঠন 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয়। ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয়। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, মুসলিম ছাত্রলীগ এ কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করা অবস্থায় শেখ মুজিব, শামসুল হক ও অলি আহাদ সহ
69 জনকে গ্রেফতার করা হয়। নব প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে বাংলা ভাষার জন্য প্রথম রাজবন্দীদের শীর্ষস্থানীয় ছিলেন তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে ঢাকায় 12 থেকে 15 মার্চ ধর্মঘট পালিত হয়। বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। দফাগুলো নিম্নে উল্লেখ করা হলো। দফাগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো। এই দফাগুলো হচ্ছে: 1 নম্বর, বাংলা ভাষার প্রশ্নে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করা হবে। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের নৈর্ব্যক্তিক কোশ্চেনে আসতে পারে সে ধরনের প্রশ্নগুলো কিন্তু আমি অলরেডি বলেছি। এগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। যে জায়গায় তোমার জানা দরকার সে জায়গায় প্রয়োজনে রিপিট করে আমাকে মানে জিজ্ঞাসা করবে, যাতে একঘেয়েমি না হয় ক্লাসটা। 2 নম্বর, পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবেন। 3 নম্বর, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে। 4 নম্বর, পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে। শিক্ষার মাধ্যমও হবে বাংলা। 5 নম্বর, সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। 6 নম্বর, আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। 7 নম্বর, 29 ফেব্রুয়ারি হতে জারিকৃত 144 ধারা প্রত্যাহার করা হবে। 8 নম্বর, রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের আরে কি ভিডিও আটকে গেছে? হ্যালো, আটকে ভিডিও গেছে? আটকে গেছে। হ্যাঁ বলো। স্যার ভিডিও হ্যাঁ, বলো। আটকে গেছে। সব আটকে গেল দেখেন হঠাৎ। ভিডিও আটকে গেছে। জি জি স্যার। স্যার, একটু আটকাই গেছিল। চলে আসবে। পেয়েছো এখন? জি স্যার। জি স্যার, ঠিক আছে এখন স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, 1948 সালের 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। মাথায় রাখবে কিন্তু এই কথা আমি আবারও বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। 1948 সালের 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। 21 মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমান সরোয়ার্দী উদ্যান, অনুষ্ঠিত জনসভায় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 21 মার্চ। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং নানা বলে তার উক্তির প্রতিবাদ জানায়। জিন্নাহর রেসকোর্স ময়দানের ঘোষণারও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল। এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল। বাঙালিরা এ অপপ্রয়াসের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করে। পাকিস্তান প্রতিষ্ঠার অল্প কয়েক মাসের মধ্যেই পূর্ব বাংলায় ভাষাকেন্দ্রিক যে আন্দোলন শুরু হয় তা ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। তাহলে দেখো, 1948 সালের 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল বাংলাদেশে আসেন, অর্থাৎ পূর্ব পাকিস্তানে। 21 মার্চ সরোয়ার্দী উদ্যানে, তৎকালীন রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন এবং একই ঘোষণা তিনি 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও ঘোষণা করেন। তারপর থেকে মূলত শুরু হয় আমাদের প্রতিবাদ ও আন্দোলন।
মাতৃভাষা বাংলাকে রক্ষার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের গুরুত্ব উপলব্ধি করে। এ ভূখণ্ডে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রাষ্ট্রভাষা উর্দু নয় বরং বাংলাকেই সমর্থন করে। 1952 সালের 26 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নার অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করেন। এর প্রতিবাদে ছাত্র সমাজ 30 জানুয়ারি ধর্মঘট পালন করে। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়। নতুনভাবে আন্দোলন সংগঠিত হতে থাকে। এর সঙ্গে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়। 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। 21 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভাষার দাবি না আদায় হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। কারাবন্দী ছাত্রনেতা শেখ মুজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 21 ফেব্রুয়ারির কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতাকর্মীদের ডেকে পরামর্শ দেন। ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য শেখ মুজিব ও সহবন্দী মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয়। সেখানে মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে শেখ মুজিব রাজবন্দীদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে। মানে কি? হ্যাঁ বলো। আমরণ অনশন মানে কি? বলো, কথা বোঝা যাচ্ছে না তোমার ঠিক। স্যার আমরণ অনশন মানে কি? আমরণ অনশন অর্থাৎ আমৃত্যু পর্যন্ত, অর্থাৎ অনশন করে মারা না যাওয়া পর্যন্ত আমরণ অনশন বলা হয় এটাকে। অর্থাৎ সে আমৃত্যু পর্যন্ত না খেয়ে থাকবে, উইদাউট এনি ফুড অর এনি, মানে কোনো কিছুই না খেয়ে থাকা। প্রতিবাদ, কোনো কিছুর প্রতিবাদে যখন কোনো কিছু গ্রহণ থেকে কোনো ব্যক্তি একেবারে বিরত থাকে সেটাকে আমরণ অনশন বলা হয়। ওকে, ঠিক আছে স্যার। 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। সভা সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায়, বর্তমান কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল। বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে একটি সভা অনুষ্ঠিত হয়। সবাই 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত হয়। ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে। পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেফতার করে, মিছিলে লাঠিচার্জ ও কাঁদুনি গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলিবর্ষণ করলে আবুল বরকত, জব্বার, রফিক, সালাম সহ আরো অনেকে শহীদ হন, অনেকে আহত হন। ঢাকায় ছাত্র হত্যার খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। 22 ফেব্রুয়ারি ঢাকায় বিশাল এক র্যালি বের হয়। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন। ওকে, শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকায় 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে এবং 23 ফেব্রুয়ারি, কথাটি মনে রাখবে কিন্তু, 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করবে এবং শফিউরের পিতাকে দিয়ে ওই দিনই তা উদ্বোধন করা হয়।
24 তারিখ পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে। ঢাকায় 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কবি মাহবুল আলম চৌধুরী কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। তাহলে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রথম কবিতা রচনা করেন কে? মাহবুব উল আলম চৌধুরী। কবিতার নাম, শিরোনাম হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। মনে রাখবে, তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। তাহলে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে কবিতা বা যে রচনাগুলো রচিত হয়েছিল সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। মাহমুদ আলম চৌধুরী কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে শীর্ষক কবিতা রচনা করেন। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র, যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে। পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ শুরু করে। এসব হত্যাকাণ্ড পূর্ব বাংলার জনগণের মনের উপর বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা ও সুর করেন ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় এবং তোরা ঢাকা শহরে রক্তে রাঙাইলির মতো সঙ্গীত। ডক্টর মুনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক। আমি আবার বলছি, ডক্টর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ভাষা আন্দোলন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ডক্টর মুনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক। জহির রায়হান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাসটি। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। বাঙালি জাতীয়তাবাদের ধারা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। উনিশশো 1947 সালে সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 সাল থেকে 1952 সালে প্রতিবাদ ও রক্তগীত সংগ্রামে রূপ লাভ করে। ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। আবারও বলছি, 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। নিজের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়। 1952 সালের ভাষা আন্দোলনের পর 50-এর দশক ব্যাপী ছিল বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। এই আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে, বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। পাকিস্তানি শাসন পর্বে এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। ওকে, আমরা এই টপিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনেছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় জেনেছি, সেগুলো কিন্তু আমি রিপিট করেছি বারবার, সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখবে। আর এই কোশ্চেন গুলো তোমাদেরকে আমি সংক্ষেপ কোশ্চেন এবং উত্তর লিখে তোমাদের গ্রুপেও দিয়ে দিব এই চ্যাপ্টার শেষে। ওকে, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এখন আমরা জাতীয়তাবাদের উন্মেষ এটা পড়াবো। জাতীয়তাবাদের উন্মেষ অর্থাৎ ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল, বাঙালি জাতীয়তাবাদের, আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করব, তোমাদের সামনে এটা তুলে ধরবো। ওকে, তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, রাষ্ট্রভাষা বাংলা চাই, দেখছো? ওকে, আমরা এখন এই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল সেটা তোমাদের সামনে এখন আলোচনা করব। ওকে, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে।
মোহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি হিসাবে নিজেদের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। ভাষাকেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই টপিকটা নিয়ে আলোচনা করব এখন। 1953 সাল থেকে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। কত সাল থেকে বলো তো? একজন বলো, যে কেউ। 1953। হ্যাঁ, 1953 সাল থেকে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। প্রতি বছর 21 ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বাঙালি জাতির কাছে দিনটি গভীর শোকের চেতনায় উজ্জীবিত হওয়ার দিন। কানাডা প্রবাসী কয়েকজন বাঙালির উদ্যোগ ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক তৎপরতার ফলে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান, যেটাকে ইউনেস্কো বলি আমরা, বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। পৃথিবীতে 6000-এর বেশি ভাষা রয়েছে। এসব ভাষার মানুষ সেই থেকে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম নতুন ভাবে বুঝতে শিখেছে। আমাদের দেশে বাংলা ভাষীদের পাশাপাশি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির নৃগোষ্ঠী রয়েছে। আমরা ওইসব নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নে সচেষ্ট হব। ওকে, এখন আমরা বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকাটা নিয়ে আমরা আলোচনা করব। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং একই সঙ্গে দ্বিজাতি তত্ত্বের ভুলগুলো বুঝতে পারে। পাকিস্তানের মোট জনসংখ্যা 56% বাঙালি হওয়ার পরও রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব পালন, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ভোগ সহ সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃত্ব শুরু করে। বাঙালি তথা পূর্ব বাংলার সাধারণ মানুষ সকল ক্ষেত্রে বঞ্চিত হতে থাকে। তখন রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে 3টি ধারা লক্ষ্য করা যায়। খুব গুরুত্বপূর্ণ, 3টি ধারা লক্ষ্য করা যায় ওই সময়ে। এগুলো হচ্ছে: 1, পাকিস্তানের প্রতি অনুগত ইসলামী নামধারী রাজনৈতিক দল যেমন মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামে ইসলাম। 2, পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর ইত্যাদি। এবং 3, সাম্যবাদী আদর্শের বাম রাজনৈতিক ধারা। আওয়ামী মুসলিম লীগ গঠন এই টপিকটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভাষা আন্দোলনের পর যে আমাদের মুক্তি আন্দোলনে যে ক্ষেত্রগুলো প্রস্তুত হয়েছিল বা যে রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ ঘটেছিল, সেই রাজনৈতিক দলগুলোর পরবর্তীতে ভূমিকা, এসবগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তার প্রথমেই আমরা আলোচনা করব আওয়ামী মুসলিম লীগ গঠন। পাকিস্তান প্রতিষ্ঠার কয়েক মাসের ব্যবধানে পাকিস্তান রাষ্ট্রে মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের ধ্যান ধারণা থেকে বের হয়ে অসাম্প্রদায়িক প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত আওয়ামী মুসলিম লীগ জন্ম লাভ করে। 1949 সালের 23 জুন, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে কিন্তু, 1949 সালের 23 জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়।
এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক এবং যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। শুরুতেই দলটি বাঙালিদের স্বার্থে একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, জনগণের সার্বভৌমত্ব, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান, পাট ও চা শিল্প জাতীয়করণ, বিনা ক্ষতিপূরণের জমিদারি ব্যবস্থা উচ্ছেদ, কৃষকদের মধ্যে ভূমি বন্টন, সমবায় ভিত্তিক চাষাবাদ ইত্যাদির দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব দাবি উত্থাপনের কারণে দলটি দ্রুত পূর্ব বাংলার জনগণের কাছে প্রিয় হয়ে ওঠে। বিশেষ করে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকদের রোষানলে পড়েন, তাই 1949 সালে তাকে কারাগারে প্রেরণ করা হয়। কিন্তু কারাগারে বসেই তিনি ভাষার দাবি সহ রাজনৈতিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে থাকেন। ফলে 1952 সালের 27 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে বন্দি জীবন কাটাতে হয়। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোগ ছিল আওয়ামী লীগের। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের নাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয়। ফলে ধর্ম পরিচয় নির্বিশেষে সকল বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ জাতীয়তাবাদের ধারায় অংশগ্রহণের সুযোগ পায়। এ সময়ে দলটি পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সকল স্বার্থ রক্ষায় একদিকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখে, অন্যদিকে সংসদ ও প্রাদেশিক সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সোচ্চার হতে থাকে। তো আমাদের অর্থাৎ এ পর্বে আমরা যুক্ত ফ্রন্ট গঠন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 3 নম্বর বা 4 নম্বর কোশ্চেনেও প্রায় এটা এসে থাকে যুক্ত ফ্রন্ট গঠন এবং যুক্ত ফ্রন্ট নির্বাচনে, যে 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিশাল বিজয় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটি পাল্টে, পূর্ব পাকিস্তানের তৎকালীন পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটটি পাল্টে দিয়েছিল। আমি সেটা নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব, সময় খুব বেশি নেই। আমরা যুক্ত ফ্রন্ট গঠন, প্রাদেশিক নির্বাচন, সরকার গঠন নিয়ে আলোচনা করে আমরা আজকের মতো শেষ করব। পরবর্তীতে তোমাদের সাথে যুক্ত ফ্রন্ট সরকার থেকে পরবর্তী টপিকগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব, ঠিক আছে? এবং হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই অধ্যায় শেষে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং উত্তরগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব। ওকে, তো যুক্ত ফ্রন্ট গঠন, প্রাদেশিক নির্বাচন ও সরকার গঠন। পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানা পূর্ব বাংলায় জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে 1953 সালের 14ই নভেম্বর আওয়ামী লীগ যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ 1953 সালের 14ই নভেম্বর যুক্ত ফ্রন্ট গঠিত হয়। আমি আবারও বলছি, 1953 সালের 14ই নভেম্বর যুক্ত ফ্রন্ট গঠিত হয়। যুক্ত 4টি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। দল 4টি হলো আওয়ামী লীগ, 2 হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, 3 হচ্ছে নেজামে ইসলাম এবং 4 হচ্ছে গণতন্ত্রী দল। 1954 সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জনগণ যুক্ত ফ্রন্টের 21 দফাকে তাদের স্বার্থ রক্ষার সনদ করে বিবেচনা করে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের 237টি মুসলিম আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট 223টি আর মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। বাকি আসন অন্যরা পায়, অন্য দলগুলো পায়। নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানিদের কর্তৃত্ব প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে। পূর্ব বাংলায় বাঙালিদের শাসন দেখতে জনগণ যে আগ্রহী তা স্পষ্ট হয়। যুক্ত ফ্রন্ট প্রাদেশিক সরকার গঠনের রায় লাভ করে। জনগণের যে সকল ক্ষমতার উৎস এই নির্বাচন তা প্রমাণ করে। জনগণ
জনগণ এর নির্বাচনে মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং পূর্ব বাংলা এর শাসনের অবসান ঘটায়। এ পর্যায়ে তোমাদের 21 দফা, তো প্রথম দফা 21 দফাটা তোমরা একটু দেখে নেবে। আমরা নেক্সট ক্লাসে যুক্ত ফ্রন্ট সরকার গঠন এবং 21 দফা নিয়েও সামান্য একটু আলোচনা করব। তো আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে, 2 মিনিটে তোমাদের সাথে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যে এটা টপিকটা বা যে এটা লাইনটা বা যে ছনটা বা যে তারিখটা বা যে ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রায় কোশ্চেনে এসে থাকে, বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, এসএসসি পরীক্ষাতেও কিন্তু এই বিষয়গুলো আসবে তোমাদের সব পরীক্ষাতে, এবং জানা খুবই দরকার জাতীয় জীবনে, আমাদের জাতীয় জীবনের জন্য, বাঙালি জাতির জীবনের জন্য, বাঙালি জাতির স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উত্থানের পেছনে যে ঘটনাগুলো মোড় ঘুরিয়ে দিয়েছিল, বাক ঘোরানো ঘটনা, সেগুলো সম্পর্কে তোমাদের সামনে আমি কিন্তু রিপিট করছি। তাই তোমরা এগুলো মনে রাখবে, শুধু পরীক্ষার জন্যই নয়, সব কারণে এগুলো খুব মনে রাখা জরুরি। যদিও তোমাদেরকে আমি কোশ্চেন আকারে দিয়ে দেব, তারপরেও তোমরা যদি ক্লাসগুলোতে একটু আত্মস্থ করার চেষ্টা করো, আমি যখন দিয়ে দেব তা পড়লে তোমাদের সহজেই বোধগম্য হবে এবং মনে রাখতে পারবে। তোমাদের পরীক্ষাগুলোতে আর নতুন করে কিন্তু বেশি সময় বিজিএস এর জন্য দিতে হবে না। তাই তোমাদেরকে আমি বারবার পরামর্শ দিব, আমার কথাগুলো ভালো করে শুনবে, আমি যেগুলো রিপিট করব সেগুলো তোমাদের মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবে এটা। আর তোমরা সবাই বাসায় থাকবে, কারণ বৈশ্বিক মহামারী চলছে। এখানে সবার স্টে হোম স্টে সেফ এই স্লোগানকে লালন করে তোমরা নিজেরা বাসা থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে। সুস্থ থাকাটাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে খুবই তোমার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভুলে যেও না যে তোমরা ইয়াং আছো, তোমাদের হয়তো করোনা তোমাদের কাছেও যাবে না, তা নয়, কিন্তু সব ধরনের বয়সের মানুষই কিন্তু আক্রান্ত হচ্ছে এবং মর্টালিটি রেট বাংলাদেশে কম হলেও তার মারাও যাচ্ছে কিন্তু। তাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী দিন দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম স্যার দোয়া আল্লাহ করবেন। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই।